নির্বাচনের সময় আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি ইসি। রংপুরে সিইসির মন্তব্য, স্বচ্ছতা নিশ্চিতে নতুনদের সংযুক্ত করা হবে ভোটের প্রক্রিয়ায়। মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। আসন্ন সংসদ নির্বাচনে প্রথমবার জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। মনোনয়ন চূড়ান্তের আগেই পোস্টাল ব্যালট পাঠানোয় ভোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। গাজীপুরের সাংবাদিক হত্যায় সরাসরি জড়িত 7 জন গ্রেফতার। রয়েছে সিসিটিভি দেখে শনাক্ত হওয়া নারীও। দুপুরের পর তোলা হবে আদালতে। আসামি গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে আমরা আসল এই হত্যার রহস্যটা অধ্যয়ন করতে সক্ষম হব বলে বিশ্বাস করি। ভয়াবহ দাবানলে পুড়ছে 3 ইউরোপীয় দেশের বিস্তীর্ণ ভূমি। আগুন ছড়িয়েছে আবাসিক এলাকাতেও। নিরাপদ স্থানে সরছেন বাসিন্দারা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে। ভোটে আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন, এমন আশার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, বিগত সময়ের নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক সংযুক্ত করা হবে। বলেন, জাতির কাছে দেয়া প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে কমিশন। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় AI এর ব্যবহার মোকাবেলায় নেওয়া হয়েছে উদ্যোগ। ভোটের 2 মাস আগেই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে। গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 7 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে তাদের তোলা হবে আদালতে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করে পুলিশ। তারা রয়েছে বাসন থানায়। সত্য প্রকাশের প্রতিজ্ঞা নিয়েই সাংবাদিকতা পেশায় নেমেছিলেন আসাদুজ্জামান তুহিন, কিন্তু সত্য ঘটনা তুলে ধরার চেষ্টায় গেল প্রাণ। সাংবাদিক তুহিন হত্যার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ধারালো অস্ত্র হাতে তাকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দাবানলের মতো। আলোচনা সমালোচনার মুখে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় 5 জনকে। শুক্রবার তুহিনের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে হত্যায় সরাসরি জড়িত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, হাসান, শাহজালাল ও সুমনকে গ্রেফতার করা হয়। আসামি গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে আমরা আসল এই হত্যার রহস্যটা অধ্যয়ন করতে সক্ষম হব বলে বিশ্বাস করি। আসল ঘটনা জানতে গেলে অবশ্যই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকেই জানতে হবে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 7 জন গ্রেফতার হয়েছে, যাদের মধ্যে স্বাধীন নামের একজনকে ধরেছে র্যাব। এ বিষয়ে চলছে র্যাব 1-এর ব্রিফিং। সরাসরি যাচ্ছি সেখানে। মামলার এজাহার মতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ 35 কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে।
এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপেতে থাকা স্বাধীন সহ অজ্ঞাতনামা খুনিরা জনক বাদশাহকে এলোপাথাড়ে কুপাতে থাকে। উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন 28 ও অপর অজ্ঞাতনামা আসামিরা একই তারিখ অনুমান 1855 ঘটিকার সময় জিএমপি গাজীপুর বাসন থানাধীন চৌরাস্তায় শাকিনস্থ মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে ভিকটিম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব 1 স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত 8 আগস্ট 2025 তারিখ আনুমানিক 20:50 ঘটিকার সময় র্যাব 1 সিপিএসি এর আভিযানিক দল বিশ্বাসের সোর্স সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন 28 পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ, মাতা মোসাম্মদ সেলিনা বেগম, সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা, জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 সিপিএসসি গাজীপুরের আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত 8 আগস্ট 25 তারিখ 2025 রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। ধন্যবাদ সবাইকে। কেন এই হত্যাকাণ্ড যদি একটু বলতেন? তুহিনের সাথে কি স্বাধীন কি বলেছে? পূর্ব শত্রুতা ছিল কিনা? তুহিন তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে, তুহিন স্বাধীন সে একটা গ্রুপের সাথে জড়িত, সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তায় সে এখানে গিয়েছে এবং সে আপনারা ভিডিও যে দেখেছেন সে তার প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন। আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই এটা নিশ্চিত করেছেন। কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি, এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির সে নিজের কোনো মতবাদ এটার সাথে জড়িত থাকার কথা না। এটাও একটা গোপনীয় বিষয়, কিন্তু তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে যথাসময়ে এগুলো সব জানা যাবে। স্বাধীন কি পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য কিনা? স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার, সে 8-9 বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য আর কি, তার কথা মতে। এই গ্রুপের মূল কাজটা কি? মূল কাজটা তো আপনারা একটু বলেন। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিষয়ে ব্রিফিং করছে র্যাব 1, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। গাজীপুরের মাওনা চৌরাস্তায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক যুবক। দিবাগত রাত 3টার দিকে চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এই ঘটনা হয়। নিহতের নাম জুয়েল। পুলিশ জানায় অস্থায়ী এক চায়ের দোকানে ঘুমাতে যায় কয়েকজন। এ সময় ঘুমানোর জন্য বিছানো চটের ওপর শোয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় তারা। ধস্তাধস্তির এক পর্যায়ে রবিন নামে একজনের হাত কেটে গেলে জুয়েলকে ছুরিকাঘাত করে রবিনের অনুসারী রাকিব। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যার জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। আমার বন্ধুরা কেটে জানি ওই জায়গায় পার মারছে, তারা দৌড়াদৌড়ি করে শ্রীপুর মারা গেছে। ব্যানারের উপরে শোয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিন ভিকটিম জুয়েলের বুকে একটি চাকু মারে। চাকু মারার পরে সে গুরুতর আহত হয়। তাকে স্থানীয় শ্রীপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে প্রবাসী বাহার উদ্দিনের বাবা আব্দুর রহিম বাদী হয়ে চালক এনায়েত হোসেন শামীম ওরফে আকবরকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। এর আগে গত মঙ্গলবার রাতে ওমান থেকে ছুটিতে দেশে ফেরেন
প্রবাসী বাহার উদ্দিন। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে ভোরে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় পরিবারের লোকজন। পথে নোয়াখালীর বেগমগঞ্জে খালে পড়ে প্রাণ হারায় বাহারের পরিবারের 3 শিশু ও 4 নারী সদস্য। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে রয়েছে প্রশ্ন, তবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিকল্প নেই বলছেন নির্বাচন বিশ্লেষকরা। তাদের অভিমত, এটি কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে আইন সংশোধন করে মনোনয়ন চূড়ান্ত প্রতীক বরাদ্দের পর ভোট গ্রহণের সময়সীমা 30 দিন করার পরামর্শ তাদের। ভোটাধিকার প্রবাসীদেরও সাংবিধানিক অধিকার, কিন্তু বাস্তবে সেই অধিকার চর্চার সুযোগ কখনোই পাননি রেমিটেন্স যোদ্ধারা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোটও। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার কয়েকটি দেশে প্রবাসীরা প্রতীক সম্বলিত পোস্টার ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে। নিবন্ধিত দলগুলোর সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত 10টি প্রতীক দেয়া থাকবে সেই ব্যালটে। পোস্ট অফিসের মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধনের জন্য 3 সপ্তাহ সময় দেয়া হবে। প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা। তবে কোনো দল প্রার্থী না দিলেও সেই প্রতীক ব্যালটে থেকে যাবে, যা বিভ্রান্তি তৈরি করতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। মানুষের মধ্যে সন্দেহ জাগানো, সন্দেহ সৃষ্টি হওয়া অমূলক নয়, অনেক ক্ষেত্রে স্বাভাবিক। তাই নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে সেই সন্দেহগুলো অমূলক বলে মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয়। এটা নিয়ে যেন কোনো রকম কারচুপি না হয়। যদি প্রভাবিত হয় কোনো রিটার্নিং অফিসার, সেই ক্ষেত্রে তিনি ইচ্ছা করলে ব্যালটগুলোর টাইমিংয়ের ক্ষেত্রে দেখাতে পারে যে না, আমি 12টায় না, আমি 1টায় এটা রিসিভ করেছি। এরকম একটা ফাঁক থেকে যায়, কিন্তু আমার ধারণা এবারকার ইলেকশনে এই ফাঁক ফোকর থাকার কথা না। প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার পাঠানোর পরামর্শ তাদের। রাখতে হবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। 5টা 6টা রেজিস্টার পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে বা জোট গ্রহণ করছে, তা সেরকম ক্ষেত্রে প্রতীক বরাদ্দের পর থেকে ভোট গ্রহণের সময়সীমাটা বাড়ায়ে 30 দিন করত, এবং যারা জেনুইন ক্যান্ডিডেট হবে, চূড়ান্ত ক্যান্ডিডেট হবে, তাদের প্রার্থীর নাম এবং প্রতীক এটা দিয়েই পাঠানো, ডিপ্লোম্যাটিক ব্যাগে ওই দেশে পাঠায় দিয়ে ওইখান থেকে পোস্ট করে দিতে পারত। তবে কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। বলেন, বিগত সরকার ও কমিশনের অনাগ্রহের কারণেই এতদিন ভোটাধিকার বঞ্চিত ছিল রেমিটেন্স যোদ্ধারা। বহু বছর থেকে বলা হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয় নাই, তো হতে হবে। এটা আমাদের অগ্রাধিকার, প্রধান উপদেষ্টার অগ্রাধিকার। অতীতের অভিজ্ঞতা বদলে এবার সত্যি প্রবাসী ভোটে প্রাণ ফিরবে কিনা তার উত্তর মিলবে ব্যালট ফেরার পরই। প্রথমবারের মতন হলেও অনেক অসুবিধার মধ্যেও এই কাজটা চালু হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বছরের 17 জুলাই মৌখিকভাবে হল প্রভোস্টরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি বহাল রাখা হয়েছে। দিবাগত রাত 2:45টায় উপাচার্যের উপস্থিতিতে এ ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এর আগে আবাসিক হলগুলো থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। মধ্যরাতে হঠাৎ করে বিভিন্ন হল থেকে বের হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হল থেকে বেরিয়ে তারা যান রাজু ভাস্কর্যের সামনে, দিতে থাকেন রাজনীতি বিরোধী নানা স্লোগান। এটাই আমাদের জুলাইয়ের অঙ্গীকার ছিল। আমরা একটি নতুন ঢাকা
মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত সহ 6 দফা দাবি জানায় তারা। এই জিনিসটা আমরা জুলাইয়ের পরে চাই না। রাজনৈতিক সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে রাজনৈতিক পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। আন্দোলনের এক পর্যায়ে বাইরে আসেন উপাচার্য ও প্রক্টর, শোনেন শিক্ষার্থীদের কথা। ঘণ্টাখানেক বাদানুবাদের পর ঘোষণা আসে হলভিত্তিক রাজনীতি নিষিদ্ধের। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ঘোষণাটি দেন। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না, তারা কেন্দ্রে করতে পারবে, তারা মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল। কিন্তু আমরা কোনো ছাত্র সংগঠনকে ফোর্স করতে পারি না যে আপনি বাতিল করেন। আমাদের তরফ থেকে জানানো হয়েছে হল পর্যায়ে এটা নিষিদ্ধ, যেভাবে সিদ্ধান্ত হয়েছিল 17 জুলাই সেটা বহাল থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের পর উচ্ছ্বাস জানিয়ে হলে ফেরেন সাধারণ শিক্ষার্থীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা হয়। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং এক সেট সেনাবাহিনীর পোশাক। এ ঘটনায় 3 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অভিযুক্ত স্বামী পলাতক। ঘটনাটি শ্রীবর্দী উপজেলার মধ্যপাড়া গ্রামের। পুলিশ জানায়, অভিযুক্তের নাম খলিলুর রহমান। ছেলেমেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে অসুস্থ শয্যাশায়ী স্ত্রীকে একাই দেখভাল করতেন খলিলুর। বৃদ্ধ বয়সে সেবা করা নিয়ে ভুগছিলেন মানসিক অশান্তিতে। এরই জেরে শুক্রবার সকালে ঘর থেকে স্ত্রীকে টেনে বাড়ির উঠানে কবর দেওয়ার চেষ্টা করেন। ভিডিওটি দেখার পর রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় অভিযুক্ত খলিলুর রহমান। ভিডিওটা আমরা দেখার পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। দীর্ঘদিন যেটা জানা গেল, মহিলাটা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় স্বামী তার প্রতি বিরক্ত হয়ে আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই কার্যক্রমটা করছে, এটা আমরা দেখছি। ঘটনাস্থলে যাওয়ার সংঘর্ষণে বুড়াবুড়ি এলাকায় নাই, বুড়াকে খুঁজে পাওয়া যায় নাই। রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন 12টি প্রকল্প উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজশাহী সার্কিট হাউসে প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি। পরে রওনা হন নাটোরের উদ্দেশ্যে। সেখানে উপজেলা মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে বিকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন। এর আগে একদিনের সফরে সকালে রাজশাহী পৌঁছান আসিফ মাহমুদ। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপের 4 দেশ। আগুনে পুড়ছে স্পেন, গ্রিস, ফ্রান্স, পর্তুগাল এবং ইতালির বিস্তীর্ণ এলাকা। স্পেনের মধ্য পশ্চিমাঞ্চলে বাতাসের তীব্রতায় দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন। বনাঞ্চল থেকে দাবানল ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকাতেও। সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। 75 বছরের মধ্যে ভয়াবহতম দাবানল মোকাবেলা করছে ফ্রান্স। দক্ষিণাঞ্চলে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 17,000 হেক্টর বনাঞ্চল। প্রাণ হারিয়েছেন 1 জন, আহত ও দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। গ্রিসের পূর্বাঞ্চলেও দাবানলে মৃত্যু হয়েছে 1 জনের। হেলিকপ্টারে করে ছিটানো হচ্ছে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক। গাজা সিটি দখল নয়, উপত্যকা থেকে হামাসকে বিতাড়িত করবে ইসরায়েল। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা নিয়ে মন্ত্রিসভায় পাশ হওয়া 5টি পরিকল্পনার কথা আবারও পুনরাবৃত্তি করেন তিনি। বলেন, গাজাকে বেসামরিকীকরণ করা হবে, প্রতিষ্ঠিত করা হবে শান্তিপূর্ণ প্রশাসন। তবে উপত্যকার শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিংবা হামাসের হাতে দেয়া হবে না। নেতানিয়াহুর দাবি, গাজা যাতে ইসরায়েলের জন্য হুমকি না হয় সেটি নিশ্চিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।